নমস্কার, আমাদের এই চ্যানেলে আজকে এটি প্রথম ভিডিও এবং আমরা এই প্রথম ভিডিওয়ে আলোচনা করতে চলেছি পর্চা কী এবং পর্চা কত ধরনের হয়, পর্চায় কী কী অধিকার লেখা থাকে, আর গভর্নমেন্ট আমাদেরকে পর্চা কেন দিয়েছে এবং সেই পর্চার কী ব্যবহার সেইটা আমরা আজকে জানব। তা আপনারা আজকে আমার এই চ্যানেলের এই ভিডিও দেখে যদি সন্তুষ্ট হন তাহলে পরে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই লিখবেন। আমি পারলে আপনাদের প্রশ্নের উত্তর করেছি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পর্চা কী। আপনাদের মধ্যে অনেকেই জানবেন যে পর্চা হলো রেকর্ড অফ রাইট। আমরা কোনো একটা জমি যদি কোনো রেজিস্ট্রি অফিসে কারো কাছ থেকে কিনি, সেই রেজিস্ট্রি অফিস থেকে জমি কেনার পরে সেই আগে আমার যে জমি আছে সেটা অন্যান্য সকলকে জানাবার জন্যে এই পর্চা গভর্নমেন্ট থেকে মেনটেন করা হয় এবং এইখানেতে ফাইনালি পাবলিশ করা হয় যে এইখানে এই ব্যক্তির নামে এতটা পরিমাণ জমি আছে এবং সে একটি নির্দিষ্ট খতিয়ানে সেই সম্পত্তি দখল করে। এটি হচ্ছে পর্চার মূল উদ্দেশ্য। এবার পর্চা কত ধরনের? পর্চা 3 ধরনের হয়। সিএস পর্চা অর্থাৎ ক্যাডাস্ট্রাল সার্ভে। এই সার্ভে মানে হচ্ছে জমি জরিপ, মানে জমির পরিমাপ। এটা প্রথম আরম্ভ হয়েছিল ইংরেজ আমল এবং ইংরেজ আমলে তখন আগে প্রথমে কি হতো, প্রথমে এইখানে জমি যেগুলি থাকতো সেগুলিকে চৌহদ্দি হিসেবে ভাগ করা হতো এবং চৌহদ্দি হিসেবে ভাগ করার পরে সেখানে চারিদিকে কে কোথায় বসবাস করছে সেই অনুযায়ী তার জমির পরিমাণ নির্ধারণ করা হতো। যদি কোনো সময় কেউ যদি কম বেশি দখল করে ফেলতো সেটা নিয়ে অশান্তিও হতো। কার কতটা পরিমাণ জায়গা আছে সেটা সঠিকভাবে জানা যেত না। এই জন্যে ইংরেজ গভর্নমেন্ট এবং কার কতটা ট্যাক্স হবে, খাজনা হবে, সেটাও নির্ধারণ করতে বিশেষ অসুবিধা হতো। কেউ যদি কারোকে সম্পত্তি বিক্রি করে দিত এবং সে যদি ওই জমাবন্দি খাতাতে যদি এন্ট্রি না করতো জমিদারের শেষ দেয়, তাহলে পরে কিন্তু অনেক সমস্যা দেখা দিত। সেই জন্য ইংরেজ গভর্নমেন্ট এই ভারতবর্ষে প্রথম জমির পরিমাপ করতে আরম্ভ করলো এবং সেখানে সিএসএ একটি ম্যাপও দেওয়া হয়েছিল এবং সিএসএ প্রথম জমির খতিয়ান নাম্বার এবং সেখানে দাগ নাম্বারে কার কত অংশ আছে সেটা লেখা শুরু হলো। কিন্তু তখনও পর্যন্ত কোন সম্পত্তির কোন দিকে কোন দাগ আছে সেটা লেখা হতো না, সেইরকমভাবে মেনটেন করা হতো না। তো এই 1929 সালে এই সিএস পর্চা প্রথম পাবলিশ করা হয় এবং এই সিএস পর্চা আমাদের স্বাধীনতার পর পর্যন্ত 1955 সাল পর্যন্ত প্রচলিত ছিল। কিন্তু 1955 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে একটি আইন আসে যার নাম হচ্ছে WBLR অ্যাক্ট, মানে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম অ্যাক্ট 1955 এবং এই 1955-এর প্রস্তাবনা অনুযায়ী ওখানে 29 সালে যে জমিগুলি পরিমাপ করা হয়েছিল তারপরে আর কোনো সার্ভে হয়নি। কিন্তু দেখা যায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক জায়গা জমি মানুষ কেনে এবং বন জঙ্গল পরিষ্কার করে সেখানে আরও সব জমি জায়গা তৈরি করে। সেইগুলি রেকর্ড না থাকার কারণে বিশেষ অসুবিধা হতে শুরু। সেই জন্যে গভর্নমেন্ট থেকে আবার নতুন করে জমি জরিপ শুরু হয় 1958 সালে এবং 1958 থেকে 62-63 সাল পর্যন্ত এই জমি জরিপের কাজ শেষ হয় এবং আরএস পর্চা এবং আরএস ম্যাপ ফাইনালি পাবলিশ করা হয় এবং এই ফাইনালি পাবলিশ আরএস পর্চা এবং আরএস ম্যাপ থেকে আমরা ওই 1929 সালে যে সিএস পর্চা ছিল তার থেকেও বেশি পরিমাণে আমরা অনেক দাগ সম্বন্ধে এবং অনেক সম্পত্তি সম্বন্ধে জানতে পারি। 1971 সালে আমাদের এখানে যখন জমিদারি প্রথা বিলোপ হয় এবং সমস্ত রায়তকে তাদের নির্দিষ্ট অংশ বেঁধে দেওয়া হয় যে এই সিলিং লিমিটের বাইরে কেউ সম্পত্তি রাখতে পারবে না, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জমিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এক নম্বর হচ্ছে কিছু জমিকে ইরিগেটেড এরিয়া, মানে হচ্ছে সেচযুক্ত জমি, এবং কিছু হচ্ছে নন ইরিগেটেড জমি, মানে যেগুলি হচ্ছে নন ইরিগেটেড মানে হচ্ছে সেচবিহীন জমি। এবার এই দুটি ভাগে ভাগ করে
পশ্চিমবঙ্গের সমস্ত জমিকে একটি সিলিং লিমিটের মধ্যে বেঁধে দেওয়া হয় এবং একটি পরিবারকে ম্যাক্সিমাম 5 হেক্টর সম্পত্তি, 1 হেক্টর মানে হচ্ছে 4 বিঘে সম্পত্তি। এই 4 বিঘে সম্পত্তির বেশি, 4 বিঘে ইন্টু হচ্ছে 5, মানে 20 বিঘের বেশি কেউ সম্পত্তি রাখতে পারবে না কোনো পরিবার। কিন্তু এই যখন এই জমিদারি প্রথা বিলোপ হচ্ছে, তখন অনেকে অসাধুভাবে অনেক বেশি বেশি পরিমাণ জমি নিজেদের কাছে রাখার জন্যে, তাদের যদি 4টি ছেলে থাকতো তো 4টি ফ্যামিলি এবং নিজের একটি ফ্যামিলি, 5টি ফ্যামিলি দেখিয়ে দেওয়া হবে। কিন্তু পরবর্তীকালে প্রকাশ পায় যে ওই 4টি ফ্যামিলির মধ্যে 4টি যে ছেলে ছিল তার মধ্যে 2জনের বিবাহ হয়েছিল এবং 2জনের বিবাহ হয়নি। তার মধ্যে একজন হয়তো নাবালকই ছিল এবং এদেরকেও একটি করে ফ্যামিলি দেখিয়ে তাদের 20 বিঘে করে সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন সেগুলি প্রকাশ পায়, তখন গভর্নমেন্ট দেখে যে এইগুলি এইভাবে হলো। আবার কিছু সম্পত্তি যেগুলো ইরিগেটেড এরিয়া, সেগুলোকে নন ইরিগেটেড দেখিয়ে সেখানেও রেকর্ড করা হয়েছিল। সেই জন্যে গভর্নমেন্ট দেখলো যে এরা এইসব বেআইনি কাজ করছে, এদেরকে হিয়ারিং করব এবং এই সম্পত্তি আমরা ক্রোক করব। এমনিও সিলিং এরিয়ার বাইরে যেসব সম্পত্তি ছিল সেগুলো গভর্নমেন্ট নিয়ে নিয়েছিল, মানে সেগুলো গভর্নমেন্ট নিয়ে গভর্নমেন্টের সম্পত্তি হয়ে গেছিল। এরপরে কি দেখা যায় যে ওই যে সম্পত্তিগুলি ওখান থেকে বাদ দেওয়া হলো, যে এইগুলিকে আমরা পরে হিয়ারিংয়ের মাধ্যমে পড়ব, সেগুলো 14 প ধারা বাংলায় এবং ইংরেজির 14U-তে নির্দিষ্টভাবে একটি রেস্ট্রিকশন দেওয়া হলো যে এই সম্পত্তিগুলি বিক্রি করা যাবে না। কিন্তু বর্তমানে এই সম্পত্তিগুলি বিক্রি হয়, হ্যাঁ, কিন্তু কারণ হচ্ছে গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো নোটিশও দেয়নি এবং কোনো হিয়ারিংয়ের ব্যবস্থা করে। কিন্তু এই সম্পত্তিগুলি বর্তমানে, এই সম্পত্তিগুলির উপরে কোনো লোন হয় না। আপনি যদি ব্যাংক লোন নিতে যান তাহলে পরে কিন্তু ব্যাংক লোন পাবেন না। এবার আমরা আসবো যে একটি পর্চা থেকে আমরা কি কি জানতে পারি। তা আপনারা যদি এলআর পর্চা দেখেন, প্রথমে দেখতে পাবেন যে এলআর পর্চার উপরে জেলার নাম, তারপরে হচ্ছে নির্দিষ্ট থানার নাম, এবং সেই থানার মধ্যে তারপরে আপনি দেখতে পাবেন মৌজার নাম, এবং তারপরে দেখতে পাবেন জেএল নাম্বার। জেএল নাম্বার হচ্ছে মৌজার নাম্বার। আর প্রত্যেকটি থানা এলাকাকে অনেকগুলি মৌজাতে ভাগ করা হয়েছে, সেই জন্যে এক একটি থানা এলাকায় দেখা যায় যে 70টি 80টি, কোনোটা এবার 200টিও মৌজা দেখা যায়। এবার তারপরে আপনারা যদি আরেকটু নিচে আসেন তাহলে সেখানে দেখতে পাবেন রায়তের নাম, ঠিক আছে, সত্ত্বের বিবরণ দেয়া থাকে, সেখানে দেয়া থাকে যে রায়তি সত্ত্ব বা এইখানে হচ্ছে দেবোত্তর সম্পত্তি, এগুলিও লেখা থাকে। যদি আপনি সম্পত্তি কিনে আসেন তাহলে আপনি রায়ত হিসেবে রেকর্ড করবেন। যদি সেটা দেবোত্তর সম্পত্তি, আগেতেই অর্পণনামা দলিলের মাধ্যমে সেটা দেবোত্তর করে দেওয়া হয়েছে, তাহলে পরে সেটা ঠাকুরের নামে সম্পত্তি এবং তার আন্ডারে সেবাইত থাকে, যেখানে রায়তের নাম লেখা থাকে সেখানে দেবতার নাম, এবং যেখানে স্বামী বা পিতার নাম লেখা থাকে সেখানে থাকে সেবাইতের নাম। এবার এইখানে আপনার এই সম্পত্তিগুলি অনেক সময় কি হয়, অনেক সময় দেখা যায় যে এই সম্পত্তিগুলি কোনো কোম্পানি আছে, তাহলে পরে সেখানে রায়তের নামে কোম্পানির নাম থাকবে, এবং যেখানে পিতার নাম এবং স্বামীর নাম আছে সেখানেতে থাকবে যে এই ডাইরেক্টরদের নাম, এই কোম্পানির ডাইরেক্টর, এই ডাইরেক্টরদের নাম। তারপরে দেখতে পাবেন যে এইখানে কোম্পানির ডাইরেক্টরদের নাম যেখানে দেখতে পাবেন, এবং তার নিচে থাকবে দাগের সংখ্যা এবং মোট সম্পত্তির পরিমাণ। এইখানে এক একটি খতিয়ানে এক একটি ব্যক্তির নামে হয় এবং একটি মৌজাতে একটি খতিয়ান থাকে। একটা খতিয়ানে অনেকগুলো দাগের রেকর্ড থাকতে পারে, মানে আমার একটা মৌজাতে অনেকগুলি সম্পত্তি থাকতে পারে এবং সেই সম্পত্তিগুলি বিভিন্ন পরিমাণে আমার রেকর্ড হয়ে থাকতে পারে। এগুলো শ্রেণীও আলাদা আলাদা হতে পারে। এবার আমরা আরেকটু নিচে যদি আসি, সেখানে আমরা দেখতে পাবো প্রথমে থাকবে দাগ নাম্বার, দাগ নাম্বারের পরে থাকবে শ্রেণী, কী শ্রেণীর সম্পত্তি, এটা বাস্তু শ্রেণীর সম্পত্তি, মানে ঘর বাড়ি তৈরি করার মতো বাস্তু বা ভিটি, কিংবা এটা শালি শ্রেণীর সম্পত্তি, কিংবা পুকুর, কিংবা রাস্তা,
এই সবগুলি সব রেকর্ড থাকে। এরপরে থাকবে যে সম্পত্তির অংশ, মানে 100% মধ্যে আপনি কত শতাংশ সম্পত্তি এটা আপনার নামে আছে সেটা ওখানে লেখা থাকে পার্সেন্টেজ। এবার তারপরে থাকবে পরিমাণটি থাকে একর। 100 শতকে 1 একর হয়, এটা ইংরেজিতে ডেসিমেল বলে। 100 ডেসিমেলে 1 একর। এই একর পরিমাণ সম্পত্তিতে এখানে আপনার যদি 30 শতক যদি জমি থাকে, তো একটা দাগে যদি 30 শতক জমি থাকে আর আপনার যদি 10 শতক থাকে, তাহলে আপনি 30% মালিক হলেন। তার মানে আপনার ওইখানে যেটা অংশের পরিমাণ আছে সেখানে থাকবে 30% এবং পরিমাণে থাকবে 10 শতক। আশা করি আপনাদের ওখানটা বোঝাতে পারলাম। এরপরে থাকবে মন্তব্য। এই মন্তব্য কলমে অনেক কিছু লেখা থাকে। এই মন্তব্য কলমে যেগুলি লেখা থাকে এগুলি সাধারণত সাধারণ ব্যক্তিরা বুঝতে পারে না এখানে কী লেখা আছে। অনেক সময় লেখা থাকে বর্গা কি সেটা আমরা এই পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু বর্গা যদি লেখা থাকে তার মানে ওই সম্পত্তিতে একজন ব্যক্তি আছে যে চাষ করে। এগুলো সাধারণত শালিশ্রেণীর সম্পত্তিতে হয় এবং এই বর্গা সম্পত্তি সহজে কনভার্ট করা যায় না। বর্গাদার যদি ওই সম্পত্তি কেনে এবং পরবর্তীকালে যদি নিজের নামে রেকর্ড করে এবং তারপরে যদি কনভার্সনের অ্যাপ্লাই করে তাহলে পরে সেটা সম্ভব হয়। এই বর্গা সম্পত্তির সম্বন্ধে যখন ভিডিও করব তখন আমরা এটা বলে দেব। আর এখানে আরও অনেক কিছু লেখা থাকে, যেমন 14 প ধারা, বা এই সম্পত্তি যদি পুষ্করিণী হয় বা পুকুর হয় সেক্ষেত্রে লেখা থাকতে পারে জনসাধারণের জন্য ব্যবহার্য, কিংবা রাস্তা হলে সেটা লেখা থাকতে পারে জনসাধারণের জন্য ব্যবহার্য। তাহলে পরে আমরা এখান থেকে জানবো যে এটা জনগণের প্রপার্টি। এই জনগণের প্রপার্টি সাধারণত বিক্রি হয় না, জনগণের প্রপার্টিতে লোনও হয় না, বিক্রিও হয় না। তো এরপরে যদি এইখানে সম্পত্তিতে লেখা থাকে 14 প ধারা, তাহলে সেই সম্পত্তি বিক্রিও হয় না। কিন্তু 14 প ধারাতে অনেক কিছু আছে, সেই সম্বন্ধে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো ডিটেলসে। এটাতে লোনও হয় না, সেই জন্যে আমাদের এই 14 প ধারায় যেগুলি রেকর্ড থাকে সেগুলি সাধারণত না কেনাই ভালো, কারণ সেখান থেকে আপনার যদি লোন না পাওয়ার থাকে। কিন্তু বিশেষ পরিস্থিতিতে যদি দেখা যায় যে সেই সম্পত্তি আপনি ভালো দামে পেলেন তখন আপনি কিনতে পারেন। তো আমাদের আজকের এই ভিডিওতে আমরা এতটাই রাখলাম। নমস্কার।